রাজধানীর চকবাজারের হাজী আবুল বাশার সুপারমার্কেটে লাগা আগুন প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট যোগ দিলে মোট ৬টি ইউনিটের প্রচেষ্টায় বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এই ভবনটিতে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া ভবনে ছিল মাত্র ২ ফুট চওড়া একটি সিঁড়ি, আর দোকানগুলোর শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করতেও সময় লেগেছে। মার্কেটের গুদামে প্লাস্টিক, ছাতা ও বৈদ্যুতিক পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সমন্বিত অভিযানের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দেশে প্রযুক্তি নির্ভর লেনদেন আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে চালু হওয়া বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল অর্থনীতি আরও গতিশীল হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে বাংলা কিউআর কোড ব্যবহার করে কেনাকাটা শেষে তিনি বলেন, প্রযুক্তিকে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করতেই সরকার এই উদ্যোগ নিয়েছে। তার দাবি, আগের সরকার জনগণের সঙ্গে প্রযুক্তির কার্যকর সংযোগ গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল। মন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থায় ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই সুবিধা পাচ্ছেন। নগদ অর্থ, খুচরা টাকা কিংবা জাল নোটের ঝামেলা ছাড়াই দ্রুত ও নিরাপদে লেনদেন করা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু স্মার্টফোন নয়, ফিচার ফোন ব্যবহার করেও এই সেবার আওতায় লেনদেন করা সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ৩০শে জুন ও ১লা জুলাই এই ২ দিনেই বাংলা কিউআর ব্যবহার করে প্রায় ২২ কোটি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। এছাড়া দেশে ইতিমধ্যে ২০ লাখের বেশি মার্চেন্ট কিউআর কোড বাংলা কিউআর ব্যবস্থায় রূপান্তর করা হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ নগদহীন লেনদেন সম্প্রসারণের পাশাপাশি দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বিগত দিনের সরকারগুলি এই বিষয়ে যে কোনো কারণেই হোক বিলম্ব করেছে, প্রযুক্তির ব্যবহার থেকে রাষ্ট্র এবং জনগণকে তারা সংযুক্ত করতে ব্যর্থ হয়েছেন। আমি একজন ক্রেতা হিসাবে কিউআর কোডের মাধ্যমে আমি আজকে কয়েকটি বই কেনার সুযোগ হয়েছে। আমার লেনদেন যে এত সহজ হতে পারে, এই প্রযুক্তি ব্যবহার করার আগ মুহূর্ত পর্যন্ত একজন প্রযুক্তিবিহীন মানুষ বুঝতে পারে না। সর্বক্ষেত্রেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর কোড অত্যন্ত আস্থাভাজন একটি মাধ্যম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়কে ঘিরে রাজধানী তেহরানে নেমেছে লাখো মানুষের ঢল। স্থানীয় সময় শনিবার ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় শুরু হয় রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। ভোর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে অনুষ্ঠানের স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসমক্ষে আনা হয় কাচে সংরক্ষিত খামেনির কফিন এবং একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের মরদেহ। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে এসে আবেগে ভেঙে পড়েন অসংখ্য শোকাহত মানুষ। রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, সংসদ স্পিকার, কূটনীতিক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বাংলাদেশের পক্ষে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ শ্রদ্ধা নিবেদন করেন এবং ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন। ৬ দিনব্যাপী রাষ্ট্রীয় শেষ বিদায়ের কর্মসূচির অংশ হিসেবে তেহরান, কোম, ইরাকের নাজাফ ও কারবালায় শোকানুষ্ঠান শেষে আগামী ৯ জুলাই খামেনিকে তার জন্মস্থান মাশহাদে হজরত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। অনুষ্ঠান ঘিরে তেহরান সহ বিভিন্ন শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে আবারও অবৈধ পুশিন ও অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি জানায়, শুক্রবার রাতে বিএসএফের দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহজনক লোক সমাগমের তথ্য পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেয় বিজিবি। এ সময় স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় সীমান্তে নজরদারি বাড়ানো হয় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের অভ্যন্তরে কয়েকজন ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শনিবার সকালে বিএসএফ তাদের নিজস্ব যানবাহনে ব্যক্তিদের অন্যত্র সরিয়ে নেয়। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান সহ যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জামালপুরে ইসলামপুর উপজেলার মন্নিয়াচর এলাকায় সৌর বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন অন্তত ৯ শতাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে অর্থ জমা দিলেও তারা এখনও বিদ্যুৎ সংযোগ পাননি। আবার অনেকেই তাদের জমা দেয়া টাকা ফেরতও পাচ্ছেন না। ভুক্তভোগীরা জানান, বছরের পর বছর অপেক্ষা করেও বিদ্যুৎ সেবা না পাওয়ায় শিক্ষা কার্যক্রম সহ দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা আলো ও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়াশোনায় পিছিয়ে পড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিনসেন্ট জিটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান দাবি করেন, গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার কমে যাওয়ার কারণে প্রকল্পের সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ভুক্তভোগীরা এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন। বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘু চাপের প্রভাবে সাগর বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে। স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে দমকা হাওয়ার গতিও বেড়েছে। বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরার কার্যক্রম বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে ফিরতে বাধ্য হচ্ছেন জেলেরা। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ লঞ্চঘাট সহ বিভিন্ন নিরাপদ স্থানে ইতিমধ্যে শতাধিক মাছ ধরার ট্রলার নোঙর করেছে। দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গেলেও ঝোড়ো হাওয়া, তীব্র ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক জেলে মাছ শিকার না করেই ঘাটে ফিরে আসছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘু চাপের প্রভাবে আগামী কয়েকদিন উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। কুষ্টিয়ায় গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেট হয়ে ৫ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শহরের ঐতিহাসিক ৫ রাস্তার মোড়কে শহীদ চত্বর হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দ্রুত সময়ের মধ্যে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস তনি। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। নওগাঁর বদলগাছিতে মাদক মুক্ত উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে মত বিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বদলগাছি উপজেলা মিলনায়তনে বদলগাছি থানার আয়োজনে মত বিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। বক্তারা মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলে বদলগাছিকে মাদকমুক্ত উপজেলা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। মাদারীপুরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার চর ব্রাহ্মদী মৌজার ৩ একর জমির জায়গা পরিদর্শন করেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদারি আলী মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শবাব, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার লাবনী ও মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস সহ অনেকেই। চিকিৎসা সেবায় বরাদ্দের একটি বড় অংশ অপচয় হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান ও আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের চিকিৎসা ব্যয় অনেক বেশি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে স্বাস্থ্য খাতের জনবল সংকট পূরণ এবং নির্মিত অবকাঠামোগুলো কার্যকরভাবে ব্যবহারের উদ্যোগ নিতে হবে। শনিবার সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা ও মূল্যায়ন করা হয়। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কায়েম চৌধুরী সহ অনেকেই। বাংলাদেশে আউট অফ পকেট মেডিকেল এক্সপেন্স হচ্ছে প্রায় 3/4, 75%। ইভেন নেপাল, ভুটান, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান এদের আউট অফ পকেট এক্সপেন্স আমাদের থেকে কম। কিন্তু এর থেকে বড় দুঃখের কথা হলো যে পরিমাণ বরাদ্দ যায় তার একটা বিশাল অংশ হারিয়ে যায়। ইটস নট স্পেন্ট ফর রিয়েল কজ। এই টাকার বরকত আসে না।
টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের কাকরাইদ এলাকায় নিরাপদ পানি সরবরাহের জন্য 1 লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাঙ্ক স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বিভিন্ন দেশে 14 থেকে 16 বছর বয়সী ছেলেমেয়েদের নিরাপত্তার স্বার্থে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশ সরকার বিষয়টি যাচাই বাছাই করছে এবং সাইবার সুরক্ষা কমিটি এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে। মন্ত্রী জানান, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে সেসব প্রতিষ্ঠানের মধ্যে আরও প্রায় 2000 প্রতিষ্ঠানে আগামী 6 মাসের মধ্যে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন ও উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সহ অন্যান্যরা। একটা কমিটি করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে। আমরা আপনার যে প্রশ্ন করলেন এটার উপর আমরা যাচাই বাছাই করব। অনেক দেশেই আজকাল 14 বছর 16 বছর বয়সীর সোশ্যাল মিডিয়া যেন বাচ্চাদের ধরতে না পারে, তারা যাতে এটাকে অ্যাক্সেস না থাকে, এরকম কিন্তু অনেক জায়গায় আইন হয়ে গেছে। এটা এখন সরকারের সিদ্ধান্ত হবে। আমরা এখন আপাতত আমাদের যে কমিটি হয়েছে কমিটি নিয়ে বসবো, আমরা বসে সমস্ত কিছু বিবেচনা। দেশের প্রতিটি অঞ্চলের নিজস্ব সম্ভাবনাকে গুরুত্ব দিয়েই এবারের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের প্রত্যেকটি অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখেই বাজেট ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন খাতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও যাত্রী পরিবহনের হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে একটি চাইনিজ ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশের উন্নয়ন কাজ শেষ হলে ট্রেনে যাতায়াতের সময় প্রায় 2 ঘন্টা কমে আসবে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেটাকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। চট্টগ্রামের সম্ভাবনা স্বভাবতই অনেক বেশি, কারণ হচ্ছে এখানে বন্দর আছে, এখানে সমুদ্র বন্দর শুধু না, চট্টগ্রামের একটা ভৌগোলিক অবস্থান আছে, স্ট্র্যাটেজিক একটা অবস্থান আছে। সব কিছু মিলিয়ে চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিতামূলক করে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার দুপুরে নান্দাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নান্দাইল উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সালেহ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাইমা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহিনা নাজনীন সহ অনেকেই বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় নান্দাইল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকার কৃষিকে আধুনিক ও তথ্য ভিত্তিক ব্যবস্থাপনায় আনতে কৃষক কার্ড চালু করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিরুর রশিদ। তিনি বলেন, এতে কোন এলাকায় কোন ফসল কতটুকু উৎপাদিত হচ্ছে, কোথায় কত চাহিদা রয়েছে, এসব তথ্য সরকারের হাতে থাকবে। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষক কার্ডের আওতায় শুধু ধান, গম বা পাট চাষি নন, বরং লবণ, সুপারি, নারিকেল, পান, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্টরাও অন্তর্ভুক্ত হবেন। সরকার ইতিমধ্যেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে বলে জানান মন্ত্রী। এ সময় জেলা উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কার্ডের মাধ্যমে আগামী দিনে সত্যিকারের কৃষক তার চাহিদা অনুযায়ী তার প্রয়োজনীয় যা কিছু আছে সরকারের মাধ্যমে ডেলিভারি হয়, এগুলি ডেলিভারি করা হবে। এতে করে কৃষক ন্যায্য দামে তার ব্যবহৃত পণ্যগুলি পেয়ে যাবে। একই সাথে কার্ড যেহেতু আছে, আমরা বিক্রির জন্য আমরা একটা সিস্টেম চালু করতে পারবো, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন কৃষকের উৎপাদিত পণ্যের পাশাপাশি তার বিক্রয় মূল্যকে নিশ্চিত করা, যাতে করে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। এই কৃষিকাজ সবগুলি সমস্যাকে এক পর্যায়ে সমাধান রেখে নিয়ে আসবে নিয়মতান্ত্রিকভাবে। এ কারণে কৃষিকাজ চালু করা হয়েছে।
আগামী 10 থেকে 12 সপ্তাহের মধ্যে সারা দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। এক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা অবলম্বন করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। শনিবার দুপুরে রংপুর সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পেছনে কাউকে ঘুরতে হবে না, বরং ফ্যামিলি কার্ডই প্রত্যেকের বাসায় বাসায় যাবে। এ সময় প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় উল্লেখ করে তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে বলে জানান এই মন্ত্রী। সেবামূলক কাজে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারিও দেন সমাজ কল্যাণমন্ত্রী। শুধু বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বাড়ালে স্বাস্থ্য সেবার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বাস্থ্য সেবার পুরো ব্যবস্থাকে সাজাতে হবে নতুনভাবে, আনতে হবে গুণগত পরিবর্তন। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 30 শয্যার ডেডিকেটেড ডেঙ্গু ইউনিটটি উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সরকার প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা, অগ্রাধিকারে কার্যকারিতা এবং পরিবেশগত বিবেচনা এই 4টি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। যেসব প্রকল্প থেকে জনগণ সর্বোচ্চ উপকার পাবে সেসব প্রকল্পেই বিনিয়োগ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। সরকার আসার পরে একেবারে এবং তারপর ডেঙ্গুর ব্যাপারে এখানে সংখ্যা কমে গেছে, কারণ মশা আগের চেয়ে কমছে এবং যারা চট্টগ্রামে এখন পর্যন্ত মহানগরে একজনও মৃত্যু হয়নি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। এবং যারা এখানে রুগী আছে এদের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো কোনো মৃত্যুবরণ কেউ করে নাই, ভালো চিকিৎসা পাচ্ছে।